50তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির গর্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের শীর্ষক আলোচনা সভা। উক্ত সভায় প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 5 বারের সফল প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একটু পরেই আমরা তার বক্তব্য সরাসরি ভার্চুয়ালে প্রচার করব। আপনারা ধৈর্য সহকারে বসেন যারা এখানে উপস্থিত হয়েছেন। মালয়েশিয়া আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু পরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালে বক্তব্য প্রদান করবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য। মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মোদের শেখ মুজিব, নেতা মোদের শেখ মুজিব, মালয়েশিয়া আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা। আমরা মালয়েশিয়া আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সবাই এখানে হাজির। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য। মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মোদের শেখ মুজিব, নেতা মোদের শেখ মুজিব, মালয়েশিয়া আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আপা, এখানে উপস্থিত আছে সব সংগঠনের সবাই। আপনি আমাদের মালয়েশিয়া আওয়ামী লীগ এবং বর্তমানে দিক নির্দেশনা একটু দিবেন, আমরা কিভাবে কি করব সেটা আপনার কাছে একটু আজকে এই বক্তব্য পেশ করবেন এই অনুষ্ঠানে। তা আপনি শুরু করেন আপা, আমরা রেডি। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মালয়েশিয়ার সকল প্রবাসী ভাই বোনদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় শোক দিবস সে উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত সবাইকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে বাঙালি জাতিকে চিরদিন জন্য গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল। আজকে বাঙালি সেই হত্যাকাণ্ড কখনো মেনে নেয়নি। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা হচ্ছে, স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রথমে আগুন তারপরে ভেঙে গুঁড়ে দেওয়া হয়েছে এবং সে নাম বলেই একটা সাধারণ রিক্সাওয়ালাকেও নির্যাতন করতে ছাড়ছে না। ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা বঙ্গবন্ধুর স্মরণে শ্রদ্ধা নিবেদন করছেন, সেটার সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন বাংলার মানুষের মুক্তি। পাকিস্তান আমলে বাংলাদেশের অবস্থাটা কি ছিল সেটা যারা না দেখেছে তারা তো বলতে পারবে না। বা পরবর্তীতে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে আপনারা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হাতে নিলেন, তখন এই দেশটাকে কি কষ্ট করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তিনি গড়ে তুলেছিলেন। মাত্র 3 বছর 7 মাস 3 দিন সময় পেয়েছিলেন, এর মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি সম্পূর্ণ দেশে উন্নীত করে যান। এবং আজকে তার নামে
অনেক কথাই বলা হয়। তিনি বাকশাল করেছেন। বাকশালটা কি? বাকশাল তো ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এবং জাতীয় ঐক্যে ডাক দিয়েছিলেন। কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং একেবারে চাকরিজীবী থেকে শুরু সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে চেয়েছিলেন এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। তখন বাংলাদেশের কয়টা দল ছিল? তাতে আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক দল, মুসলিম লীগে তখন তো প্রায় ধ্বংসপ্রাপ্ত। তারপর যারা ছিল নির্বাচনে ২০ লক্ষ যোগ আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানে অনেক সংখ্যাগরিষ্ঠতা পায়। কাজে একথা তাদের ভাবতে হবে যারা এই কথাগুলি অপপ্রচারগুলি করে। এবং স্বাধীনতার পরে জাতিপিতা একটা সংবিধান উপহার দেন। এই সংবিধানের ভিত্তিতে ৭৩ সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। যখন আওয়ামী লীগ রাজনৈতিক দল বলতে তখন গণমানুষের দল বলতে আওয়ামী লীগ ১৯৪৯ সালে প্রতিষ্ঠার লগ্ন থেকে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। যখন ৭৪ সালে দুর্ভিক্ষ, যেটা নগদ টাকা দিয়ে কেনা খাদ্য জাহাজ আমেরিকা বাংলাদেশে আসতে দিল না, শ্রীলঙ্কা থেকে অন্যদিকে পাঠিয়ে দিল, একবার চক্রান্ত করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব তো কোনো কিছু লোকাল নাই, তিনি স্পষ্ট বলেছিলেন যে দুর্ভিক্ষ হয়েছে, আমি এত মানুষ মারা গেছে, আমি রক্ষা করতে পারি, বাংলাদেশকে এখন খাদ্যের সম্পূর্ণ করে দেশে আর্থসামাজিক উন্নতি করতে হবে। কাজে কৃষক শ্রমিক এমনিতে মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে, সাধারণ দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের থেকে মুক্তি দিয়ে উন্নত সমৃদ্ধ করতে হবে এবং এই সমাজ ভেঙে নতুন সমাজ করতে হবে। এবং তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন, সবুজ বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন এবং বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। যেখানে সেই ৭৪ সালে দেখা গেছে চালের দাম বেড়ে গেছিল প্রায় ১০ টাকা কেজি, সেটা কমিয়ে এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেওয়ার পর, বাকশাল ঘোষণা দেওয়ার পর, এরপরে চালের দাম মাত্র ৩ টাকা নেমে গিয়েছিল। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল, স্কুল কলেজ সব জায়গায় একটা নিয়মতান্ত্রিকতা ফিরে এসেছিল। অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করে বাংলাদেশ ৯% প্রবৃদ্ধি অর্জন করেছিল সেই সময় বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। যখনই বাংলাদেশ এভাবে উঠে দাঁড়ালো তখনই এই চক্রান্ত ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর ছিল বাড়িটি, বাংলাদেশের রাষ্ট্রপতি অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করছেন, ওই বাড়িতেই থাকতেন। আর সেই বাড়িতেই ঘাতকের দল নির্মম ভাবে হত্যা করলো জাতির পিতা বঙ্গবন্ধু। একই সাথে হত্যা করলো আমার মা বেগম ফজিলাতুল ইসলাম। আমার ৩ ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, ছোট্ট রাসেল ১০ বছরের, ঘাতকের নির্মম গুলিতে তারা শাহাদাত বরণ করলো। কামাল জামালের রং করে বৌদ্ধ শ্রদ্ধারা কামাল রঞ্জি জামালকে হত্যা করলো। আমার একমাত্র চাচা শেখ আবুল নাসের, শেখ ফজলত মনি মুক্তিযোদ্ধা, ডক্টর অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি, আব্দুল আফসার নিবাদ মুক্তিযোদ্ধা, তার ছেলে ১০ বছরের, তার মেয়ে ১৩ বছরের, আরিফ আর বেবি, আর নাতি সুকান্ত আবুল হাসান আব্দুল্লাহ, আবুল হাসান মুক্তিযোদ্ধা, তার ছোট শিশু পুত্র, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে এসেছিলেন, রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি, তাকেও খুনিরা পারেনি, তাকেও হত্যা করেছে। সিদ্দিকুর রহমান পুলিশ অফিসারকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড ঘটানোর মধ্যে দিয়ে যারা শাহাদাত বরণ করলেন, আমি তাদের আপনার মাগফিরাত কামনা করি, সকলের আপনার মাগফিরাত কামনা করি এবং আপনাদের কাছে দোয়া চাই। আপনার আমার বাবা মা ভাইদের জন্য সবাই জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বেহেশতে নসিব করেন। আমিন। আর এই ঘাতকের দল, তাদের বিচার হবে না, ইনডেমনিটি দেওয়া হলো। প্রথমে বেঈমান মুনাফিক মোস্তাক ২.৫ মাসে ক্ষমা থাকতে পারেনি, এরপর আসলো জিয়াউর রহমান। মোস্তাকি জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান বানানো এবং এরপরে
জিয়া রহমান নিজের রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে ক্ষমতা দখল করলো এবং খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করলো। এই বাংলাদেশে একটা বিচারহীনতার কালচার শুরু হলো। এখানে আমি বিদেশে ছিলাম, 6 বছর পরে আমি এই দেশে ফিরি এবং 1996 সালে প্রথম সরকার গঠন করি, বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাই, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশের জন্য একটা স্বর্ণের যুগ এবং একটা নির্বাচিত সরকারি প্রথম তার সময় 5 বছর পূর্ণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। বাংলাদেশের জীবনে বোধ হয় প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হলো, সেটাও আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন। কারণ আওয়ামী লীগ সেই 54 সালের পর থেকে যতগুলি নির্বাচন করেছে, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি। বাংলাদেশ হওয়ার পরে তো 8টা নির্বাচন হলো, সেখানে তো আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করলাম, জনগণের অর্থনৈতিক মুক্তি এনে দিলাম, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করলাম। সম্পূর্ণত দেশ দাবিত্বা করে গিয়েছিলেন, সেই দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করলাম, দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্ত দিই, প্রত্যেকটা গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর বাড়ি, চিকিৎসা সেবা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়া, শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে বই, প্রত্যেকটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু আমরা উন্নতি করে দিয়েছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উন্নতি করেছি। মসজিদ মন্দির গির্জা প্যাগোডা যেখানে যখন যেটার উপর হামলা হয়েছে আমরা সবগুলি নিজের হাতে তৈরি করে দিয়েছি সবাইকে। আমাদের মূল নীতি 4 মূল নীতি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। এই 4 মূলনীতি নিয়েই তো আমাদের পথ চলা। সাথে সাথে সমস্ত বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যুব সমাজকে, যুব সমাজ যেন মোবাইলে কল শেয়ার করেন, কোন পেজ দিয়ে শেয়ার করেন, তো পেজটা শেয়ার করেন, ওইটা দেওয়া তো আপার মোবাইলে কল এগুলো অফ করে আবার কলগুলো কোন পেজ দিয়ে? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই যুব সমাজের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিই, প্রবাসে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিই, যাদের টাকা পয়সা নেই, বাড়ি ঘর বিক্রি করতে হবে না, এই ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নিয়েও যেতে পারবে, আবার ফিরে আসে সেখান থেকে ঋণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তার ট্রেনিং এর ব্যবস্থা, কারিগরি ট্রেনিং এর ব্যবস্থা, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা, ডিজিটাল শিক্ষা, কম্পিউটার শিক্ষা, ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া, লার্নিং এন্ড আর্নিং, সমস্ত কর্মসূচি এই তরুণ সমাজের জন্যই করে দিলাম। দুর্ভাগ্যের বিষয় আমাদের আজকে বাংলাদেশের অবস্থাটা কি, আপনারা একটু তুলনা করে দেখবেন। ঠিক যখন বঙ্গবন্ধু শেখ মুজিব 75 সালে বাংলাদেশের প্রকৃতি 9 ভাগে তুললো, দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনলো, জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করল। আর আমরা 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 সালে সরকার গঠন করার পর থেকে 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা বারবার নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি বলেই গণতান্ত্রিক ধারা বাংলাদেশে অব্যাহত থেকেছে। পাশাপাশি আর্থসামাজিক উন্নতি আমরা করেছি, প্রত্যেকটা গ্রাম শহরে রূপান্তর করেছি, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, রাস্তায় ঘাট পুল ব্রিজ সমস্ত স্কুল কলেজ সবকিছু উন্নতি করে দিয়েছি। বৃত্তি দিতাম আমরা 3 কোটি প্রায় 70 লক্ষ ছেলে মেয়েকে বৃত্তি উপবৃত্তি দিয়ে আরো উচ্চ শিক্ষার জন্য গবেষণার জন্য আলাদাভাবে
ভিত্তি দিয়ে আমরা এই জাতিকে আরো উন্নত সমৃদ্ধশালী করার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী, ভিত্তি, সরকারি কর্মচারী, আধা সরকারি, প্রত্যেকের জীবন মান যাতে উন্নত হয় এবং যারা কাজ করার সুন্দর পরিবেশ আমি সৃষ্টি করছি, সকলটা প্রতিষ্ঠান আমি উন্নতি করে দিয়েছি। কেউ বলতে পারবে না যে বাংলাদেশ পিছিয়ে ছিল। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ উন্নয়নের বিস্ময়, বাংলাদেশ শান্তির দেশ। দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছিল। সারা বিশ্বে আমাদের 35তম স্থান। আসলে আমরা কোভিড এর ঠিক আগে 30-এ নেমেছিলাম, কিন্তু এরপরে আমাদের মানে কোভিড হয়ে যাওয়াতে 35তম শক্তিশালী, কারণ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সবকিছু থাকা সত্ত্বেও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে রেখেছে। আজকে বাংলাদেশের অবস্থাটা কি আবার যান, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিভাবে বেড়েছে। একটা চাল, সেই চালের দাম এখন কত? মোটা চাল কিনতে 60 টাকা লাগে, মিনিকেট চাল 70 থেকে 80 টাকা, নাচির চাল কাটারি ভোগ এখন 90 থেকে 100 টাকা, আর বাসমতি বড় লোকের চাল 150 টাকা। পেঁয়াজ এখন 70-80 টাকা। আর যেগুলি আমদানি করে নিয়ে আসছে, কোথা থেকে আমদানি করে আমরা জানি না, সে আমদানি করা চালেরও পেঁয়াজ, আমদানি পেঁয়াজ 170 থেকে 200 টাকা কেজি, মসুর ডাল 130 টাকা 160 টাকা কেজি, মুগের ডাল 160 থেকে 200 টাকা, এমনকি মানপাট ডালটা পর্যন্ত 160 থেকে প্রায় 200 টাকা মতো কেজি। তো এই যে জিনিসের দাম বাড়লো, সবজি মানে 100 থেকে 120 নিচে কোনো সবজি পাওয়া যায় না। বেগুন 120 টাকা, 75% নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। আমি আমার সময় নাকি জিনিসের দাম বেড়ে গিয়েছিল, ইউনুস এসে নাকি সব জিনিস খুব সস্তা করে দেবে আর সবাই খুব সস্তা খাবে। এখন আমার প্রশ্ন, সে সস্তা গেল কোথায়? সে সস্তা জিনিস থাকে না এখন। এই যে তার তো দেশের দিকে নজর নাই, কারণ গণতন্ত্র ধ্বংস করে জঙ্গি সন্ত্রাসীদের হাতে নিয়ে সে শেখ হাসিনাকে ক্ষমতাকে হটিয়ে ক্ষমতায় বসতে পেরেছে, সেই খুশিতে বারবার সে খুশি দেখাচ্ছে। এই মুহূর্তে বাংলা আচার, আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না, আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না। শুধু ইউনূস রাজাকার, এই মুহূর্তে বাংলা আচার, এই মুহূর্তে বাংলা আচার, শুধু ইউনূস রাজাকার। বাংলাদেশটার জন্য একটা গুরুত্বপূর্ণ, কোন মানুষের জীবনে কোন নিরাপত্তা নাই, যে কোনো সময় যে কোনো লোক যে কাউকে হত্যা করতে পারে, ঘরে ঢুকে মা বোনদের রেপ করা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কি অত্যাচার, তাদের মন্দির ভাঙা, তাদের উপরে জুলুম অত্যাচার, মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এমনকি আমাদের সুফি যারা বিশ্বাসী, মাজার শরীফ, কোনো কিছু বাদ দিচ্ছে না, সবকিছু হামলা। গোপালগঞ্জে কি করলো? রীতিমতো গণহত্যা চালালো সেখানে। একবার চিন্তা করে দেখেন, সেখানে যে আজেবাজে কথা বলে সেখানকার মানুষ কেন মেনে নেবে? তার মেনে নেয়নি। সেখানে গুলি করে, পাখির মতো গুলি করে মারলো, এবং এই গুলি করার হুকুম থেকে ইউনূস নিজে দিয়েছে। এবং যেভাবে পারবে না, সরাসরি গুলি করতে বলে দিয়েছে, এবং গুলি করে 5টা মানুষ তো মারা গেল, আর আহত তো কয়েকশো। 51 জনের যে কোথায় নিয়ে গেছে তাদের কোনো খবরই এখন পর্যন্ত পাই না। কোথায় থেকে সব অ্যারেস্ট করে এখন প্রতিদিন, গতকালকে লোক অ্যারেস্ট করছে, প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে। আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না, বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, ছাত্রলীগের নাম নেওয়া যাবে না, তাহলে তাদের উপরে জুলুম অত্যাচার। বাবা মা ভাই বোন কাউকে ছাড়ে না। ছেলেকে পায়নি, মাকে ধরে নিয়ে কারাগারে, স্বামীকে পায়নি, স্ত্রী, 2.5 বছর ছোট বাচ্চা বুকে ফুট খায়, তাকে বলতো জেলখানায় নিয়ে যায়।
আর জেলখানার ভিতরে আমাদের নেতা কর্মীর উপর যে অত্যাচার করছে সেটা চিন্তা করা যায় না। ডিভিশন দিচ্ছে না, দুটো কম্বল দিয়ে ফেলে রেখে দিচ্ছে, ঠিকমতো খাবার দিচ্ছে না, অসুখের চিকিৎসা দিচ্ছে না। ইতিমধ্যে প্রায় কারাগারে নির্যাতন করে প্রায় 30 জনের মতো মারা গেছে। ওই যখনই মূর্ষ অবস্থা অমনি বের করে হাসপাতালে দিয়ে বলে হার্ট ফেল করে মারা। কারাগারের ভিতরে নির্যাতন করে। আমাদের যে চেয়ারম্যান সাবাইয়ের, ওরা তো কারাগারের ভিতরে পুলিশ তুলে নিয়ে গেছে রিমান্ডে, ফেরত নিয়ে আসছে। ওখানে ছিল এক সমন্বয়ক, সে কি ডাকাতি করতে ধরা পড়েছিল, একদিন তার গলাও চিপে ধরেছিল, তাকে সিলিংয়ের সাথে ঝুলে রেখেছে, বলছে সে আত্মহত্যা করেছে। সে আত্মহত্যা করতে যাবে কেন? আমি তাকে চিনি, আমার চেয়ারম্যান, 3 নির্বাচিত চেয়ারম্যান সাহেবের একটা ইউনিয়নের। সে তো আত্মহত্যা করার লোক না। আর ওখানে আত্মহত্যা করবে সিলিংয়ে ওঠার জন্য কি পাবে? তাই 2টা কম্বল ফ্লোরে থাকার জন্য মেয়েরে ঝুলে রেখে বলছে আত্মহত্যা। এইরকম ভাবে জুলুম অত্যাচার বাংলাদেশে এখন চলছে। ওটা বাংলাদেশই হয়ে গেছে এখন একটা কারাগার। এই অবস্থা চলতে দেওয়া যায় না। মানুষের কাজ নাই, একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ, সব ধ্বংস করে দিচ্ছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত ইন্ডাস্ট্রি এবং যারা ব্যবসা বাণিজ্য করতো, রপ্তানি করতো, অনেকে গ্রেপ্তার করে জেলে পুরে রেখেছে, মাসের পর মাস কোনো বিচার নেই। শুধু সেটা হলে তো চলতো। সবচেয়ে যেটা করে যাচ্ছে সেটা হলো মানে তাদের মামলাগুলিও মানে এমন ভাবে সাজাচ্ছে, ওই যে আপনারা আজকে দেখেছেন কি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নাকি ওই একজন অ্যাম্বাসেডর পুলিশের ছিল জাভেদ পটল, সে নাকি লিখে দিয়েছে। মানে এদের কি মাথা টাথা ঠিক আছে? আমার সেটাই প্রশ্ন। এখানে আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজের হাতের লেখা, সেটা আবার কে লিখে দেবে? সেটা নিয়ে তদন্ত। মানে মানুষকে হ্যারাস করা, মানুষের উপরে জুলুম করা, মানে ডক্টর ইউনূস যে একেবারে চ্যাম্পিয়ন, আর তার সাথে জুটছে ওই তারেক জিয়া, লন্ডনে বসে বসে সব হুকুম দেয় এবং এদেরকে দিয়ে তার ওই ক্যাডার পাঠিয়ে দিয়ে যত রকম অপকর্ম। বিএনপির কাজই হচ্ছে মানুষ খুন করা, লুট করা, নির্যাতন করা, দখল করা, এই কাজই করে যাচ্ছে তারা। এবং ইউনূস তাদেরকে সম্পূর্ণ মদত দিচ্ছে। জামাত শিবির আবার আরেকটা কাজ করছে, জামাতের ব্যাপারে যথেষ্ট মানে চালাক, যত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু যে কটা মানে প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সব জায়গায় নিজেদের লোক বসাচ্ছে, বিনা কারণে এক একজনের চাকরি খাচ্ছে। আমার প্রশ্ন যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, জনগণের ম্যান্ডেট নাই, একেবারে মানে জঙ্গি ব্যবহার করে মানুষ হত্যা করে, ওই আবু সাইদ মুগ্ধ সহ সবাইকে হত্যা করে ওদের লাশ পেলে ক্ষমতা এসেছে ইউনূস। অবৈধভাবে ক্ষমতা দখলকারী তার কি অধিকার আছে মানুষের চাকরি খাওয়া, মানুষকে হ্যারাস করা, তাদের আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করা, 14 দলের নেতা কর্মী গ্রেপ্তার করা, তাদের বিচার করা? ওরা কোশ্চেন করবে কোথেকে? বিচার তো ওদের হবে, যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা এসেছে তাদের বিচার হবে। আজকে আমাদের সমস্ত নেতা কর্মী কেউ ঘর ছাড়া, কেউ ঘর বাড়িতে থাকতে পারছে না, নারী পুরুষ নির্বিশেষে কারো কোনো সম্মান রাখেনি। এইরকম মানে পাকিস্তানি হানাদার বাহিনীর সময় দেখেছি তাদের গণহত্যা, আর এর তার থেকে আরো এক ধাপ উপরে যাতে জুলুম শাহের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যারা প্রবাসে আছেন সবাইকে আমি বলবো যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। আর ইউনূসের কি ক্ষমতা এসেই তো ব্যাংক পাওয়ারের ব্যবসা নিয়ে নিয়েছে, আর কিছু না পারো ব্যাংক পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, এসব ব্যবসা বাণিজ্য খুব ভালো বোঝে, সেগুলি সে দিচ্ছে। নিজে ট্যাক্স ফাঁকি দিয়ে সমস্ত টাকা বেড়ে দিয়েছে। তার যে কোম্পানিগুলি, সেই কোম্পানিগুলি একটাও ট্যাক্স দেয় না, প্রত্যেকটা কোম্পানি ট্যাক্স ফাঁকি দিচ্ছে। মামলা হয়েছে, সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। লেবার কোর্টে লেবারদের টাকা মেরে খেয়েছে বলে লেবার কোর্টে তার বিচার হয়েছে।
শাস্তি পেয়েছে। একটা দণ্ডিত অপরাধী আজকে বাংলাদেশের ক্ষমতায়, সেটা আপনারা একবার চিন্তা করবেন যে একটা দণ্ডিত অপরাধী, লেবারদের অর্থ আত্মসাৎকারী এই ডক্টর ইউনূস আইনও মানে না, নিয়মও মানে না। গ্রামীণ ব্যাংকে ৬,০০০ টাকা বেতনে এমপি চাকরি দিয়েছিল। সারা বিশ্বব্যাপী রঙিয়ে বেরিয়েছে যে ইউনূস এই ব্যাংক তৈরি করেছে। সে তৈরিটা করলো কিভাবে? শুধু ইউনূস রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, এই মুহূর্তে বাংলা স্যার, শুধু ইউনূস রাজাকার, শুধু ইউনূস রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, যোগ্য পিতার যোগ্য কন্যা। টেকনাফ থেকে তেতুলিয়া, খালি শেখ হাসিনা, টেকনাফ থেকে তেতুলিয়া, শেখ হাসিনা, শেখ হাসিনা, রূপসা থেকে পাথরিয়া, শেখ হাসিনা, শেখ হাসিনা। দেশবাসীকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য এই খুনি ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। জয় বাংলা, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই মুজিব সেনা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা বীরের বেশে, বাংলাদেশে আসবে, ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা বীরের বেশে। আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন যত নেতাকর্মীকে হত্যা করেছে, নারী পুরুষ নির্বিশেষে, সংখ্যালঘু সম্প্রদায়, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ পেশাজীবী, যাদেরকে হত্যা করেছে, যাদের উপর জুলুম করেছে, যাদের চাকরি খেয়েছে, এই বিচার একদিন করতে হবে বাংলাদেশে, এবং সেই বিচার ইনশাআল্লাহ আমরা করবো। এই জ্ঞানগুলি সবগুলির একসাথে বিচার হবে। যাদের বন্ধু করেছে তাদের মুক্তি দিতে হবে, যাদের চাকরি খেয়েছে তাদের চাকরিতে পুনর্বাসন করতে হবে। সাংবাদিকদের উপর জুলুম চলবে না। আজকে কারো কথা বলার অধিকার নাই, সব জায়গায় ইউনূসের এজেন্ট বসানো। ইউনূস সেন্টার থেকে যা বলে দেবে তাই বলতে হবে, স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই। এমনকি ইউনূসের তো খুব প্রিয়, এবং তাদের আমাদের জেনেসা প্রথম আলোর প্রিয় ব্যক্তিত্ব হলো ইউনূস। সে এখন ক্ষমতায়। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশে যা ঘটছে, যা দেখছে, সেটা কি লিখতে পারে তারা? যদি কোনোদিন লেখে, পরের দিনই সেটা নামাতে হয়, নাকে খত দিয়ে নামিয়ে দেয়। তো এখন তারা কি বলবে, সেটাই আমার প্রশ্ন। শেখ হাসিনার সময় কথা বলতে পারতো না, তখন তো ইচ্ছা মতো বলতে পারতো। টক শো যারা যা কিছু বলে যাচ্ছে, সমালোচনা করে যাচ্ছে, প্রত্যেকটা ভালো কাজে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের অপপ্রচার। এই অপপ্রচার তো শুরু হয়েছে সেই আসলে অপপ্রচার করে করে মানুষের মনকে বিষাতে চেয়েছে। এটা হলো বাস্তবতা। আর যখন দেখছে তাতেও হয় না, আমাকে অনেকে হত্যার পরিকল্পনা করেছিল। চাই না, আল্লাহ রাব্বুল আলামিন তো বারবার বাঁচিয়ে দেন। গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে, বোমা হামলা থেকে বাঁচিয়েছে, গুলি থেকে বাঁচিয়েছেন। এবারও তো সেইভাবে বেঁচে গেলাম। তো বেঁচে যখন গেছে, ইনশাআল্লাহ বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করছি। শেখ হাসিনার জন্য বাংলাদেশ জন্য, বাংলাদেশ জন্য, শেখ হাসিনার জন্য। আমরা এই স্বাধীনতাকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। আর গণমানুষের উপর এই ধরনের অত্যাচার, নির্যাতন কখনো সহ্য করা যায় না। কাজে এর থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং এই দাবিগুলি ইতিমধ্যে আমরা 21 দফা দাবি রেখেছি। যেদিকে হটিয়ে দিয়ে, জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়ে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে সংস্কৃতি, খেলাধুলা সবকিছু মানুষের অধিকার থাকবে। গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সাংস্কৃতিক মুক্তি, সামাজিক মুক্তি আমরা নিয়ে আসবো।
আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ভাতা সব বন্ধ করে দিয়েছে। ঘর ঘরে হাহাকার। 1 কোটি পরিবারের জন্য আমি মাত্র স্বল্প মূল্যে 30 টাকা কেজিতে যাদের চাল এবং ডাল, তেল, চিনি কিনতে পারে সে ব্যবস্থা করে দিয়েছিলাম। সেটাকে 43 লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে, তারা নাকি আওয়ামী লীগ করে। তো 57 লক্ষ মানুষ তো আওয়ামী লীগ করেন, আমি তো তাদেরকেও দিয়েছি, সে বিচার নাই, সে বিবেচনা নাই। এটা হলো দুর্ভাগ্য। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব বন্ধ। মাত্র 15 টাকা কেজিতে আমরা চাল দিতাম একবার নিম্নবিত্তদের জন্য। যেটা আমি রেখে এসেছি সেই চালই দিয়ে যাচ্ছে। কৃষক উৎপাদন করবে তার সেই ক্ষমতা নাই, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, সেচ দিতে পারে না। সমস্ত ডিপ টিউবওয়েল হয় বিএনপি নয় জামাতের দখল, শিবিরের দখলে। সেখানেও আবার ফসল ফলালে কৃষকরা তাদের ভাগ দিতে হবে। এইরকম অরাজকতা বাংলাদেশে চলছে। কাজে সবাই ঐক্যবদ্ধ হন, মত গড়ে তোলেন, আর এই খুনি, সুদখোর, দণ্ডিত অপরাধী ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে তার বিচার করতে হবে। তার যাতে যারা দোষর তাদেরকেও বিচার হবে ইনশাআল্লাহ। আমরা তারা করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। জয় বাংলা। শেখ হাসিনা সরকার বারবার দরকার, বারবার দরকার শেখ হাসিনা সরকার। আপা আচ্ছা, আমাদের এখানে কয়েকজন আছে, আপনাকে একটু সালাম দেবে মাত্র। অনেকক্ষণ তো আপনি বললেন। আচ্ছা, কথা বলুন। আসসালামু আলাইকুম। আমার নাম জালালউদ্দিন সেলিম। আমি মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি। আল্লাহ সর্বশক্তিমান। আমি সর্বপ্রথম বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আওয়ামী লীগের জন্ম লড়াই সংগ্রাম দিয়ে। ইন ফিউচারে আওয়ামী লীগ আবার সেই বাংলাদেশে ফিরবে লড়াই সংগ্রাম দিয়ে। 1972 সালে 10 জানুয়ারি যখন বঙ্গবন্ধু বাংলাদেশে আসেন, 7 কোটি মানুষ বঙ্গবন্ধুর পথ দিকে চেয়েছিল। ঠিক সেই 18 কোটি মানুষ পুনরায় জননেত্রী শেখ হাসিনার জন্য আবার পথ অপেক্ষা করে আছি আমরা। বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ বলে যে আগেই ভালো ছিলাম। এখন শ্রমিক জনতা, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বুঝতেছে এবং বলতেছে জননেত্রী শেখ হাসিনাই ভালো ছিল। যাই হোক, আমরা প্রবাস থেকে একটা কাজ করতেছি। আমরা প্রবাসে 64টা জেলার প্রবাসী। আমরা এখানে প্রত্যেকের স্থান থেকে আমরা যতটুকু পারি আমাদের নেতাকর্মীকে প্রবাস থেকে আমরা হেল্প করার চেষ্টা করি, আমরা হেল্প করতেছি। আমরা সবশেষে আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানেই সংক্ষেপে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা এবার আবার একটু সালাম দিবেন আমাদের মালয়েশিয়া ছাত্রলীগের জুয়েল, আপনার সাথে একটু সালাম দিবেন। মাননীয় নেত্রী, আসসালামু আলাইকুম। আমি MS জুয়েল, আমি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। সকল বেদনা এবং হতাশার ব্যক্ত ফেলে রেখে শুধু এতটুকুই বলবো, মাননীয় নেত্রী, আপনি আমাদের কাছে আমাদের গঠনতন্ত্র, আপনি আমাদের কাছে আমাদের বাংলাদেশের সকল আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা শুধু এতটুকুই আমার পক্ষ থেকে বলা, সেটা হচ্ছে আমাদের সাংগঠনিক দিকে আমরা মালয়েশিয়া আওয়ামী লীগ কামরুজ্জামান কামাল ভাইয়ের নেতৃত্বে 5 আগস্টের পর থেকে 30 আগস্ট থেকে 2024 থেকে আমরা যেভাবে আমাদের কার্যক্রমগুলো অব্যাহত রাখছি, আমরা মনে করি সুসময়ে অনেককে পাইনি, তাদের কথা বা ভিন্নতা বা তাদেরকে বাদই দিলাম। আমরা যারা আছি তাদের উদ্দেশ্যে অন্ততপক্ষে আমাদেরকে যদি একটা আমাদের সাংগঠনিক কার্যক্রমের জন্য একটু দিক নির্দেশনা দিতেন, আমরা অনেকটা উপকৃত হব। সকল আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দকে ভেস্তে নসিব করুক এবং আপনার সুদীর্ঘ আয়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা এখানে উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগের আরেকজন, আপনার গোপালগঞ্জে, একটু সালাম দিবেন। আপা আসসালামু আলাইকুম।
আপা, আমার নাম মওদুদ মোল্লা, আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা গ্রাম। আপা, নিজেকে ধন্য মনে করছি শোকের মাসে আপনার সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা। আপা, একটা কথাই আমার মনে আপনাকে জানানোর অনেক দিন ধরে ইচ্ছে আপা। 5ই আগস্টে আপা হাইকমিশনে আমাদের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু যখন আমরা হাইকমিশনে গেছি হাহাকার চারিদিকে, সেই হাহাকার থেকে চারিদিকে নিস্তব্ধতা। আমরা যারা তৃণমূলের কর্মী আছি আপা, কাউকে কাছে পাইনি আপা, শুধু চোখের পানি ফেলেছি আপা। তখন সেই মুহূর্তে মালয়েশিয়া আওয়ামী লীগের কামরুজ্জামান সাহেব আমাদের ছাতা হয়ে বলছে, তোদের যার যার কিছু লাগে মালয়েশিয়ার প্রশাসন বলিস, টাকা পয়সা যেভাবে তোরা তোদের কার্যক্রম চালায় যাক। কামরুজ্জামানের নেতৃত্বে, কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরা 5ই আগস্ট থেকে আপা প্রত্যেকটা প্রোগ্রাম এবং প্রবাসে সর্বপ্রথম 15ই আগস্টের প্রোগ্রাম আমরা আপা করছি। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং একটাই আশা, অতি তাড়াতাড়ি আপনি বাংলাদেশে ব্যাক করবেন। প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। বাংলার আপামর জনতার আপনার অপেক্ষায় রয়েছে আপা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা, আরেকজন আমাদের আওয়ামী লীগের কথা বলবে, উনি গোপালগঞ্জের। আসসালামু আলাইকুম আপা, আমার বাসা মুর্শিদপুর প্রপারে, আমি আর বাবা মুক্তিযোদ্ধা। আপা, আমরা মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের কামাল ভাই, কামরুজ্জামান কামাল ভাইয়ের এবং সহযোগী সংগঠন, আমরা সকলে মিলে আপনার জন্য সকল সময় দোয়া করি। এবং মালয়েশিয়া আওয়ামী লীগটা এখনও কামরুজ্জামান কামাল ভাইয়ের নেতৃত্বে আমরা এখনও যুদ্ধ করে যাচ্ছি আওয়ামী লীগের পক্ষে। আমাদের জন্য দোয়া করবেন এবং যারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত আছে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে সহযোগিতা করতেছি এবং ইনশাল্লাহ করে যাব। এবং আপনার অপেক্ষায় আমরা আছি, আপনি সমস্ত প্রোটোকল নিয়ে আপনি বাংলাদেশে ঢুকবেন, সেই প্রত্যাশায় আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আপা, আরেকজন আছে আমাদের আওয়ামী লীগের, আপনার একটু সালাম দেবে, একটু শর্ট করা সবাই। আসসালামু আলাইকুম আপা, আমি মোহাম্মদ আব্দুল বাতেন। আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে আছি। আমি নারায়ণগঞ্জ স্বামী এলাকার। আমার ফ্যামিলিতে অনেক অত্যাচার হয়েছে। আমি দোয়া করি আপনি সুস্থ থাকেন এবং ভালোভাবে বাংলাদেশে গিয়ে আবার আপনি ক্ষমতা আসেন। আমার এই আশাবাদ ব্যক্ত করে আপনি সুস্থতা কামনা দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের মেহনতি মানুষ। আপা, আরেকজন আছে ছাত্রলীগের এখানে বাঙ্গা, একটু কথা বলবেন। আপা, আসসালামু আলাইকুম। আপনার সাথে কথা বলতে গেলে তো আবেগপ্রবণ হয়ে যায় আপা। আমি ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি। এই জায়গায় আসছি, এই জায়গায় আসার পরে দেখলাম মালয়েশিয়া আওয়ামী লীগ ইউনিট অনেক শক্তিশালী, তাদের সাথে কাজ করতেছি এই কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে। আপনি দোয়া করবেন, আপনি যে পর্যন্ত দেশে না ফিরবেন আমরা যেভাবে পারি সবভাবে ইনশাল্লাহ আপনার জন্য কাজ করে যাব। আমরা চাই ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই আপনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা আন্দোলন করে তুলব। আপা, এই ভাঙ্গার আরেকজনের সাথে কথা বলেন। আপা, আসসালামু আলাইকুম। আপা, আমি আব্দুল মামুন। মালয়েশিয়া ছাত্রলীগ দাতুশ্রী কামরুজ্জামান কামাল ভাইয়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। শুধু আপা একটা কথাই বলবো, বাংলাদেশের জন্য আপনাকে অনেক প্রয়োজন আপা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপা, আমি একজন আওয়ামী লীগের একজন কর্মী। আমি অনেকবারে আপনার সাথে কথা বলেছি। আমার বাড়ি হচ্ছে চাঁদপুরের কচুয়া। আপনি আমাদের অনেকের কথা হয়েছে আমাদের আপনার সাথে। তো আমি একটা কথাই বলবো, কোনো ইন্ডেমনিটি কাজে লাগে নাই শেখ হাসিনার সামনে, আগামীতেও কোনো ইন্ডেমনিটি কাজে লাগবে না ইনশাআল্লাহ। এই দেশে স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, বঙ্গবন্ধুর হাত ধরে। এই দেশে উন্নয়ন হয়েছে শেখ হাসিনার হাত ধরে। ইনশাআল্লাহ আপনাকে দিয়েই এই রিফাইন্ড রাজাকারের বিচার এই বাংলার মাটিতে হবে। তবে আপা, আমরা 5ই আগস্টের আগে অনেককে আমরা দেখেছি আওয়ামী লীগ করতে। 5ই আগস্টের পরে অনেকে গুগল ম্যাপের বাইরে চলে গেছে। অনেকেই যার অবদানে আজকে আপনার সাথে আমরা কথা বলতেছি, অনেকেই কথা বলতেছে। আপনি আমাদের একটা সুনির্দিষ্ট একটা দিবেন যে আমরা কোনভাবে আমরা সংগঠনটা পরিচালনা করতে পারি। এখন বিচ্ছিন্নভাবে পরিচালনা হচ্ছে যে যার মতো, কিন্তু আমরা এক জায়গায় আসছি। এই জিনিসটা আপনি একটু আজকে একটু আমাদেরকে খোলসা করে দিবেন। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা, আরেকজন আছে এখানে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এয়ার সোহাগ মাহমুদ, আপনাকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম। সবাই যেহেতু আপা বলে আপনাকে সম্বোধন করে, আমি আপনাকে মা বলে সম্বোধন করি, কারণ আপনি আমার মায়ের যোগ্য।
কারণ আপনি যদি বাংলাদেশে না থাকতেন তাহলে বাংলাদেশটা এত সুন্দর করে রাস্তাঘাট, বাংলাদেশকে এত সুন্দর করে মানুষের ভিতরে যে শৃঙ্খলা মানুষের ভিতরে যে ভদ্রতা সৃষ্টি করেছিলেন, এটা একমাত্র আপনিই করেছিলেন। এখন আপনি যখন দেশ থেকে চলে গেছেন, অসহায় মানুষগুলো তখন বুঝতেছে যে কি হারালাম বাংলাদেশ থেকে। এখন আমরা যারাই আওয়ামী লীগ করতেছি মালয়েশিয়াতে, সুদিনে আমরা অনেকজনকে পেয়েছি মালয়েশিয়াতে আওয়ামী লীগ করার জন্য, কিন্তু দুর্দিনে এখন বর্তমানে আমাদের ধাতশ্রী কামরুজ্জামান কামাল ভাই, আমাদের অসংখ্য লোক আছেন, তাদের নেতৃত্বে আমরা আওয়ামী লীগটাকে করতেছি। সকলে আপনার জন্য দোয়া করে, আমার সংগঠনের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের পক্ষ থেকে আপনার জন্য সকলের পক্ষ থেকে দোয়া করি, বা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা আর একজন আছে, সালাম দিবেন, গোপালগঞ্জ সমিতির সভাপতি মালয়েশিয়া, একটু কথা বলবে, একটু শর্ট করো আপা, বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা আপনি কেমন আছেন? আমরা মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। শোকের মাসে আপনার সময় নষ্ট করব না। আমার বাড়ি গোপালগঞ্জ, আমার নাম মোহাম্মদ শওকত আলী তিনু, গোপালগঞ্জ সদর। আমাদের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা আমরা তো আপনি আমাদেরকে অনেক সময় দিলেন। এখানে আমাদের শ্রমিক লীগের সভাপতি আছে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আছে, একটু আপনাকে সালাম দিবে। আপা আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপা আপনার আমি অত্যন্ত সৌভাগ্য যে এই কয়েকবার কথা বলতে পারলাম। আমি নিজেকে ধন্য মনে করছি যে এখন আমি প্রথমে এই সুখের মাস, আগস্ট মাস বাংলা জাতির সুখের মাস, আমি প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ যারা এই দিনে শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সকল শহীদদের জন্য আল্লাহ যেন ব্যস্ত দান করুক সেই দোয়া করি। আপা আপনি জন্য দোয়া করি, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আজকে আপনি নাই, বাংলাদেশ কি অবস্থা আছে সবাই বুঝতে পারতেছে। আজকে গ্রামে গঞ্জে বাংলাদেশ এই কথা আগেই বলেছিলাম, আর দিন মজুর থেকে ধরে সবাই কি কথা। আমরা আশা করি যত শীঘ্রই যত সম্ভব আপনি দেশে ফিরে আবার দেশে হাল ধরবেন, দেশ আবার সোনার বাংলা গড়ে উঠবে। আজকে জঙ্গলিবাদ থেকে মুক্ত করবেন। এই জঙ্গলিবাদ নাবালক বাচ্চারা, এই সুদকুর ইনুস গংরা, এই সেনাবাহিনী প্রধানরা যা করতেছে, যে সেনাবাহিনী বঙ্গবন্ধুর হাতে তৈরি ছিল সেই সেনাবাহিনী আজকে আমাদের সে বিমানি করতেছে। তো আশা করি আপনি এগুলো আবার ক্ষমতায় এসে এই হাল ধরবেন এবং বাংলাদেশ আবার সোনার বাংলা গড়ে উঠবে। আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আমাদের বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আপা আমাদের আওয়ামী লীগের সহসভাপতি করিম একটু কথা বলবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী, আমি মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম। আমি আপনার জন্য দোয়া করি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আর সুখের মাসে আমি সকলের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় নেত্রী, আমাদের সকলেরই আশা আপনি আমাদের হাল ধরেন, বাংলাদেশের হাল ধরেন। বাংলাদেশের নেতাকর্মী খুব সমস্যায় আছে, আমাদেরকে একটা দিক নির্দেশনা দেন, এটি আমি আপনার কাছে যাব। আর আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনি সহজে আমাদের প্রধানমন্ত্রী ফিরে আসেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা এবারে আমাদের আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান মনির, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, আপনাকে একটু সালাম দিবেন। স্বাধীন বাংলার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, কথা বলবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যতা নেয়, গণতন্ত্রের মানুষ কন্যা, যিনি অর্থপতি, বাংলার মাটিতে অফিসিয়াল প্রধানমন্ত্রী রয়েছেন, আমার প্রাণের নেত্রী, আসসালামু আলাইকুম। আমরা 15 আগস্ট দ্বিতীয়বার উদযাপন করছি। আমরা 15 তারিখে মালয়েশিয়া আওয়ামী লীগ করেছিলাম, ওই দিন আপনি ব্যস্ত ছিলেন বিধায় আজকে আমরা পুনরায় আবারও 15 আগস্ট উদযাপন করছি আমাদের কামরুজ্জামান কামাল ভাইয়ের নেতৃত্বে। আজকে সব মালয়েশিয়ার সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন সব একত্রিত হয়ে আপনার দিক নির্দেশনার জন্য আমরা হাজির হয়েছি। আজকে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের সামনের দিকে আগাতে হবে। আমাদের
আপনার সুনেতৃত্বে আবারও বাংলাদেশের সরকার গঠন হবে এই প্রত্যাশা রেখে বাংলাদেশের দুঃখী মানুষের কান্না, সাধারণ মানুষের কান্না সবে আপনার দোয়া, আপনার জন্য দোয়া হয়ে গেছে। ইনশাল্লাহ অচিরে আপনি ফিরবেন এই আশা রেখে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ সৌরভ পরিবারের যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা আমাদের সবাই আপনাকে সালাম দিছে। আবার আমাদের আর বলার কিছু নেই, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে কি দেওয়ার আর আছে, আমরা শুধু দোয়া ছাড়া আপনাকে আর কিছু দেওয়ার নাই। কারণ বিগত যে দিনগুলো 5ই আগস্টের পর থেকে আমরা এই মাঠে আছি, আমরা প্রতিবাদ করছি। গত 11 তারিখ এই সুদি ইউনুস মালয়েশিয়া আসার আগে আমাদেরকে পুলিশ দিয়ে ডাকাই আমাদেরকে বলছে যে তোমরা কোনো কিছু করতে পারবে না, তোমাদের এই দেশ থেকে আমরা পাঠিয়ে দেবো। আমরা পুলিশের কথা শুনে আমরা নীরব রয়েছি, আমরা তখন কিছু করতে পারি নাই। আমরা এই লোকাল এখানে যারা আছে তাদেরকে বিভিন্ন এনজিও তাকে প্রোটেস্ট করছে। ওই যে সংখ্যালঘুদের উপর নির্যাতন, এখানে হিন্দু অ্যাসোসিয়েশন আছে, তারা কয়েকটা দিয়েছে, তাদেরকে অভিযোগ প্রদান করেছে। কিন্তু তারপরও আমরা থেমে থাকিনি, কারণ আমরা মনে করি যে আপা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রবাস থেকে আমরা যারা আছি, সমস্ত যারা আওয়ামী লীগের সমর্থক, আপনাকে যারা ভালোবাসে, আমরা সবাই মাঠে থাকবো ইনশাল্লাহ। শুধু আপা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকতে পারি। আর এই প্রবাসীদের পক্ষ থেকে আমরা আপনার জন্য দোয়া করি, আপনি ফিরে আসেন। বাংলাদেশের সেই নিরীহ সাধারণ মানুষ, নিষ্পেষিত মানুষ যাদের পাশে আপনি দাঁড়িয়েছিলেন বিগত দিনগুলো, আপনি আবার দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়ে সেই সেবা দান করবেন বাংলাদেশে, সেই আশা আমরা ব্যক্ত করছি। কথা বলতে পেরেছি সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর একটি কথা হলো যে প্রবাসের থেকে ওখানে তো আর মিছিল করতে পারবেন না, কিন্তু প্রত্যেকে যার যার এলাকায় সেখানে যদি সবাইকে যদি আপনারা তথ্য দেন, খবর দেন, এবং আওয়ামী লীগ তারা কিভাবে জীবনযাপন করেছে, উন্নতি করেছে, সেই গল্পগুলি তুলে ধরা, পাশাপাশি বিদেশে প্রবাসে যারা থাকে তাদের যেটা মান সম্মান নিয়ে চলাফেরার সুযোগ ছিল, তখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, এখন হয়ে গেছে বাংলাদেশ বা জঙ্গি দেশ। এমনকি তাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ পর্যন্ত বলেছেন যে বাংলাদেশ উন্নতি হচ্ছিল সেটাকে নষ্ট করে দিল। এই যে বিষয়গুলি, এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নিজের পরিবার, আত্মীয় স্বজন বা আমাদের পার্টি নেতাগুলি যারাই আছে তাদেরকে ওই কথাটাই বলতে হবে যে আওয়ামী লীগ আমলে বা আমার কথা বলবেন যে আমি তো মানুষের সেবা করেছি, বাবা মা ভাই বোন সব হারিয়ে আমি যে এসেছি, আমি তো আমার নিজের দিকে তাকাইনি, নিজের পরিবার দিকে তাকাইনি, আমি শুধুমাত্র মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। আর আজকে এরকম প্রতিহিংসা পর আমি রেহানা, আমার 2 ছেলে মেয়ে, রেহানার 3 ছেলে মেয়ে, সবার বিদ্যমান। আমার মেয়ে WHO তে চাকরি পেয়েছে, তাকে লিখিত পরীক্ষা দিতে হয়েছে, সেই সাথে তাকে আবার ইন্টারভিউ দিতে হয়েছে। তার অপোনেন্ট আর যত ক্যান্ডিডেট একসাথে বসা, প্রত্যেকের কাছ থেকে শুনতে চেয়েছে। তারপর নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 10টা ভোট, 10টা কান্ট্রি, 8টা কান্ট্রি ভোট পেয়ে পুতুল জিতে তারপর চাকরি পেয়েছে। ইউনুসের এতই জ্ঞান, এতই বুদ্ধি তার লোকদের, ওই চাকরি আমি দিয়েছি। তাহলে ওর এত পরীক্ষা দিতে হলো কেন, ইন্টারভিউ দিতে হলো কেন, এবার সামনে বসে তাদেরকে তার পরিকল্পনা কি জানাতে হলো কেন? আপনি এটা চাকরিটা দেবো কিভাবে? এটা জাতিসংঘের প্রতিষ্ঠান। আবার সেখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মুমিন ছিল একটা চোর, বিমানে চাকরি করাকালীন সময় তার দুর্নীতি ধরা প্রশ্ন থেকে তাকে ঘর থেকে সরানো হয় দুর্নীতির কারণে। আর সে এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। সময় দিয়ে বেড়ায়, সবার বিরুদ্ধে লেগে বেড়াচ্ছে। আমাদের নাকি দুর্নীতি, তো ওয়ার্ল্ড ব্যাংক তো তদন্ত করলো, কিছু তো পায়নি।
তো বারবারই তো আমাদের পরীক্ষা দিতেই হচ্ছে। এবার কি করছে, আমরা বাংলাদেশটা কিচ্ছু নেই, সামান্য 10 কাঠা জমি নিয়েছিলাম পূর্বাচলে, তার জন্য মামলা। আর ইউনুসেফ 4080 কাঠা জমি পূর্বাচলে নিসর্গম নামে সেখানে একটা রিসোর্ট করেছে। এই জমিটা কোথায় বসে, কিভাবে কিনল, কাদের জমি, হিন্দুদের জমি পর্যন্ত ধরে দখল করে নিয়েছে। আবার কক্সেস বাজারে সেখানেও আবার তার নিসর্গ নামে রিসোর্ট। উত্তরায় তার 8 একর জমি, চট্টগ্রামে 87 কাঠা জমি নিয়েছে। স্কুল করবে, কোন স্কুল বানায়নি। আনন্দ স্কুল বানাবে, আনন্দ কি, ও স্কুল এখন গ্রন্থনের জায়গা হয়ে গেছে, কোন স্কুলে হয়নি পর্যন্ত। গ্রামীণ ফোনের টাকা, গ্রামীণ ব্যাংকের টাকা সব পাচার করে লুটে খেয়েছে। কাজে এই লোকটা এখন ক্ষমতা এসে আমাদের আমাদের হত্যা করতে না পারে এখন এটাই করে যাচ্ছে। সেটা আমার মনে হয় সবাই যদি প্রবাসী যারা প্রত্যেক নিজের এলাকায় মানুষের কাছে যদি আমরা এই তথ্যটা পৌঁছায় দেয় যে এই সুৎখোর খুনি এরা দেশ রক্ষা করতে হবে, একমাত্র আওয়ামী লীগ মানুষের কল্যাণ করতে পারে, আওয়ামী লীগের সব মানুষ ভালো থাকে, যা কিছু উন্নয়ন এটা আওয়ামী লীগে করে দিয়ে গেছে। এইটুকু পৌঁছানো এবং সবাইকে জনমত সৃষ্টি করা, এটা আপনারা সবচেয়ে ভালো এই কাজটা আপনাদের করতে হবে, এটা আপনারা করেন। সবাইকে ধন্যবাদ।